শুধু স্বৈরাচার মুক্ত নয়, পুনর্জন্মের মাস জুলাই। দেশকে নতুনভাবে গড়তে রাষ্ট্রের গভীর থেকে সংস্কারে জোর প্রধান উপদেষ্টার। প্রলেপ দেওয়ার পরিবর্তন না, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। গভীরতম পরিবর্তন যদি না করি, এই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে। বিচারের আগে নির্বাচন হলে আরেকটি দুর্যোগের শঙ্কা জামায়াতের। সামান্য বিরোধকে বড় করে বিভেদ সৃষ্টির অপচেষ্টা দেখছে বিএনপি। পলাতকদের ফেরানোর দাবি এনসিপির। যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। তো বিচার আমাদের উপর করা হয়েছে, দল হিসাবে আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, এ ধরনের কোনো বিচারও দেখতে চাই না। গণতন্ত্রে তো কিছু মতবিরোধ থাকবেই, এই বিষয়টাকে আমরা খুব বড় করে দেখিয়ে আমরা জাতির মধ্যে একটা অযথা একটা বিভক্তি সৃষ্টি করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক দলের হাতে জাতীয় সনদের খসড়া 31 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করতে কালকের মধ্যে মতামত চায় ঐক্যমত্য কমিশন। 2 বছরে পূর্ণ বাস্তবায়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। চাঁদাবাজদের রক্ষার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির। দেশ গড়তে নতুন সংবিধান দাবি। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন নাহিদ। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। অতি উৎসাহী ছিলেন হাবিব ও হারুন। আদালতের সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। প্রায় 6 বছর পর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট। 12 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ। কানে বেশি ব্যথা পাইছিলাম, গা কাঁপে। সবটাই দেখেছি, ওই ট্রমাটা মাথার মধ্যে ঘুরে। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্প। ট্রমা কাটাতে শিক্ষার্থীদের কাউন্সেলিং। দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবাও। এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 3 জন। রাষ্ট্রের গভীর থেকে সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই পুনর্জন্মের মাস। এতে অংশ নিয়ে গণহত্যায় জড়িত পলাতকদের বিদেশ থেকে এনে বিচারের দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জামায়াত আমির বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে আরেকটি দুর্যোগ আসবে। আর বিএনপি মহাসচিব বলেন, সামান্য রাজনৈতিক বিরোধকে বড় করে উপস্থাপন করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। জাতিসংঘের আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাইয়ের স্মরণ সভা। আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধারা। জাতিসংঘের আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে হাজির হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আমার ভাইদেরকে রাস্তায় গুলি করে মারছে। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদ পরিবার ও আহতরা বক্তব্য রাখেন। এ সময় তারা গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান। এই ছেলে তো কোটার দরকার ছিল না। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের গ্রেফতারের পাশাপাশি বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকে হয়তো দেশে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন, তাদেরকে গ্রেফতার করা এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। বিচার সংস্কার ও নির্বাচন সমান তালে এগিয়ে নেওয়ার দাবি করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে তা হবে জাতির জন্য আরেকটি বিপর্যয়। তিনটা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। রাজনৈতিক দলগুলোর সামান্য মতবিরোধকে বড় আকারে প্রচার করে জাতিকে বিভক্ত করার অভিযোগ তুলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ইতোমধ্যে সংস্কারের মৌলিক সব বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে, বাকিগুলোতে সমঝোতায় পৌঁছানো দলগুলোর দায়িত্ব। গণতন্ত্রে তো কিছু মতবিরোধ থাকবেই, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব এক কথা বলবে তা তো না।
এই বিষয়টাকে আমরা খুব বড় করে দেখিয়ে আমরা জাতির মধ্যে একটা অযথা একটা বিভক্তির সৃষ্টি করছি। আমি মনে করি যে আমাদের কতগুলো বেসিক বিষয় ইতিমধ্যে আমরা কনসেনসাসে আসতে সক্ষম হয়েছি। প্রলোভ দেওয়া সংস্কার নয়, গভীর পরিবর্তনের মাধ্যমে নতুন করে দেশ গড়ার তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাষ্ট্রের গভীর থেকে সংস্কার না হলে আবারও যে কোনো নামে ফিরে আসবে স্বৈরাচার। এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। শুধু স্বৈরাচার মুক্ত নয়, জুলাইকে পুনর্জন্মের মাস উল্লেখ করে প্রধান উপদেষ্টা সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানান। আল্লাহ হাফেজ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। আন্দোলনকারীদের উপর লেথাল ওয়েপন ব্যবহারে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তাকে জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আদালতে দেয়া জবানবন্দিতে কথা বলেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুনুর রশিদ লেথাল ওয়েপন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন বলেও জানান তিনি। এছাড়া সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নেওয়া সহ ওই সময় নেওয়া নানা সিদ্ধান্তের কথাও প্রকাশ করেছেন সাবেক এই পুলিশ প্রধান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 23 সেপ্টেম্বর গ্রেফতার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় এবছরের 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি। 5 পৃষ্ঠার জবানবন্দিতে 2018 সালের ভোটে অনিয়ম, গুম খুন, জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান। জবানবন্দিতে মামুন বলেছেন, 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে 2 জন সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুন, র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল হাসান সহ অনেকেই উপস্থিত থাকতেন। মূলত এই বৈঠক থেকেই সব রকম নির্দেশনা ও পরামর্শ করা হতো। আদালতে দেয়া জবানবন্দিতে সাবেক আইজিপি আরও বলেন, কোর কমিটির এক বৈঠকে সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক 6 সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আন্দোলন প্রত্যাহারে তাদের মানসিক নির্যাতন ও চাপ দেয়া হয়। কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয়। ডিবি প্রধান হারুনকে জিন বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবানবন্দিতে মামুন বলেছেন, আন্দোলনকারীদের নজরদারি, গুলি করে ভীতিকর পরিবেশ তৈরির গোপন পরিকল্পনা করা হয়। র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদের পরিকল্পনায় মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুন লেথাল উইপন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন। এছাড়া আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ অনেকেই মারণাস্ত্র ব্যবহারে পরামর্শ ও উস্কানি দিয়েছেন বলেও জানান সাবেক আইজিপি। সরকার পতনের দিন কি করেছিলেন মামুন, সেটিও জবানবন্দি দিয়েছেন তিনি। বলেন, 5 আগস্ট বিকেলের দিকে একটি হেলিকপ্টার আসে পুলিশ হেডকোয়ার্টারে। ওই হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি। এরপর সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন মামুন। জবানবন্দির শেষাংশে গুলি করে হত্যা, আহতের ঘটনায় সে সময়ের পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত ও ক্ষমা চান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। যদিও 5 পৃষ্ঠার জবানবন্দিতে শুধু মিটিংয়ে অংশ নেওয়া ছাড়া নিজের সম্পৃক্ততার বিষয়ে কিছুই বলেননি তিনি। সম্প্রতি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ প্রধান। সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন অপেক্ষা রাজসাক্ষী হিসেবে তার জবানবন্দির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সনদের খসড়া নিয়ে আগামীকাল দুপুরের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জানাতে বলা হয়েছে। এ নিয়ে সময় সংবাদকে প্রতিক্রিয়া জানিয়েছে কয়েকটি দল। 2 বছরে পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান রাজনীতিকরা।
জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো মেরামতে মার্চ থেকে মে পর্যন্ত 166টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের সংলাপ শেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপর 20টি মৌলিক বিষয়ে সংস্কার নিয়ে জুনে শুরু হয় ধারাবাহিক আলোচনা। নোট অব ডিসেন্ট সহ 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। বাকি 8টি অমীমাংসিত বিষয়ের সংলাপ চলমান রেখেই দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে কমিশন। খসড়ায় নির্বাচিত সরকারকে 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করতে বলা হয়েছে, জানিয়ে ভিন্ন ভিন্ন মত দলগুলোর। আমার কাছে মনে হয়েছে এখানে আরো কিছু বিষয় আসতে হবে, আর টাইমলাইন যেটা দেওয়া হচ্ছে 2 বছর, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। কিছু অপূর্ণাঙ্গতা আছে, কিছু সংশোধন হবে, আমাদের কিছু সংযোজনী আছে, সংশোধনের প্রস্তাব হয়তো আমরা করব আরেকবার দেখার পরে। জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান যেটাই বলি না কেন, এই বিষয়টিকে হাইলাইটস করেছেন এবং এটাকেই তারা তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট, দীর্ঘ 15 বছরে রাজনৈতিক দলগুলো লড়াই সংগ্রামের মাধ্যমে যে গড়ে তুলেছে, প্রেক্ষাপট তৈরি করেছে, এই প্রত্যেকটা বিষয়কে তারা স্কিপ করেছে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো দলের পরামর্শ সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অধ্যাদেশ জারি করে আইনে রূপান্তরের। শুধু নির্বাচনের মধ্যেই যদি আমরা সমাধান দেখি, তাহলে এটা আমাদেরকে লং রানে এটা সাস্টেইন করবে না। অতএব একটা সাস্টেইনেবল গণতান্ত্রিক ডেভেলপমেন্টের জন্যই কাঠামোগুলোর একটা সংস্কার সাধন করে তারপরে নির্বাচনের দিকে আমাদের অগ্রসর হতে হবে। আমরা আর চাই না যে বাংলাদেশে কোনো প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হোক। কিছু জিনিস আছে যেটা এখন অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, কিছু জিনিস আছে যেটা হয়তো আপনার সবাই সম্মিলিতভাবে পার্লামেন্টে পাশ করাতে হবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দ্বিতীয় ধাপের মতো প্রথম ধাপের খসড়াও দলগুলোকে পাঠানো হবে। 31 জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐক্যমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারব। বুধবার দুপুরের মধ্যে দলগুলোকে মতামত জানানোর আহ্বান জানানো হয়েছে। 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। সনদের জায়গায় সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজদের রক্ষার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। দেশকে গড়তে এই নতুন সংবিধান দাবি দলটির। টাঙ্গাইল ও গাজীপুরে জুলাই পদযাত্রায় নেতারা বলেন, সংখ্যালঘুদের বাড়িতে হামলার পেছনের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এনসিপির জুলাই পদযাত্রা টাঙ্গাইলে। কর্মসূচির 29তম দিনে জেলা সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়। পরে পথসভায় কেন্দ্রীয় নেতারা বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শকে ধারণ করে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এনসিপি। রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার প্রতিবাদ ও বিচারের দাবি নেতাদের। ভাসানী কৃষকদের জন্য লড়াই করেছিলেন, শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন, গণমানুষের লড়াই করেছিলেন। আমরা মাওলানা ভাসানীর সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়িঘরে হামলা চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে, আমরা অবশ্যই তার বিচার চাই, কিন্তু সেই বিচার হতে হবে আইনের আওতায়। আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। কোনো ব্যক্তি বা দল নয়, আগামীর বাংলাদেশে প্রশাসনকে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান নেতারা। চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি তাদের। কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে, আমরা এর প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি। এখানে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না। আমাদের কাছে চাঁদাবাজের একটাই পরিচয়, সেটা হচ্ছে সে চাঁদাবাজ। বাংলাদেশে ভবিষ্যতে এই সব ধোঁকাবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্বার আন্দোলন জনগণকে সাথে নিয়ে গড়ে তুলব ইনশাআল্লাহ। দেশ গড়তে নতুন সংবিধানের দাবি এনসিপির। চাঁদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, তাহলে সেও চাঁদাবাজের চাঁদার ভাগীদার হিসেবে বিবেচিত হবে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, টাঙ্গাইল। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে 12 আগস্ট। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন।
জুলাই গণ অভ্যুত্থানের পর দাবি ওঠে ডাকসু নির্বাচনের, যার লক্ষ্যে গঠনতন্ত্র ও আচরণবিধি সংশোধন সহ নানা কর্মযজ্ঞ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন আহমেদ। তফসিল অনুযায়ী 30 জুলাই প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। 12 থেকে 18 আগস্ট পর্যন্ত বিতরণ করা হবে মনোনয়নপত্র। 20 আগস্ট মনোনয়নপত্র বাছাই শেষে 26 আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর 8 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা শেষে 9 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। এবার আবাসিক হলের বাইরে শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন ও উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, এই 6 কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রথমবারের মতো আমরা হলের বাইরে ভোট কেন্দ্র নেবার সিদ্ধান্ত নিয়েছি এবং এ নিয়ে অংশীজনদের, বিশেষ করে শিক্ষার্থীদের সুপারিশ এবং দাবি দুটোই ছিল। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ছাত্রদল কোনো প্রতিক্রিয়া না জানালেও স্বাগত জানিয়েছে ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদ। যে ঘোষণা হয়েছে এটিকে স্বাগত জানাই, তবে এটা একই সাথে বলতে হবে যে এটা দুর্ভাগ্যজনক। জুলাই অভ্যুত্থানের 1 বছর পরে আমাদের ডাকসুর যে প্রক্রিয়া সেটি বলা যায় যে আলোর মুখ দেখলো। কোনো চাপে পড়ে, কোনো কিছুর ভয় করে যদি ডাকসু নির্বাচনকে পেছানো হয় তাহলে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য খুব সুখকর ব্যাপার হবে না। গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তি এটা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে হলে ডাকসুর কোনো বিকল্প নাই। এর আগে 2019 সালে সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুলে মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বিমান বাহিনী। ট্রমা কাটাতে ক্যাম্পে শিক্ষার্থীদের কাউন্সেলিং চলছে, দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবাও। এদিকে বার্ন ইনস্টিটিউটে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন 3 জন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর ছাত্র নুহান হোসেন। হায়দার আলী ভবনেই ছিল তার শ্রেণীকক্ষ। 21শে জুলাই ভবনের 2য় তলায় ছিল সে। আগুনে হাত ও কানের কিছু অংশ পুড়ে গিয়েছে তার। দুঃসহ স্মৃতি নিয়েই এসেছে বিমান বাহিনীর অস্থায়ী ক্যাম্পে চিকিৎসা নিতে। তার মতো আরো কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক এসেছেন চিকিৎসা সেবা নিতে। কানে বেশি ব্যথা পাইছিলাম, গা কাঁপে, তারপরে ব্যথা করে কান। ওই দিন অনেকটা খারাপ অবস্থা ছিল। আমার সামনে যারা ছিল তাদের হাত পা এবং কান পুড়ে গেছে। রোববার থেকে অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বিমান বাহিনী। যুক্ত হয়েছে কাউন্সেলিং সেন্টার। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনার সপ্তাহ পেরুলেও আহতদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। মাইলস্টোন স্কুলের একটি ভবনে রাখা সারি সারি ব্যাগ, কোনোটি অক্ষত, কোনোটি ছিন্ন বিচ্ছিন্ন, বহন করছে সেদিনেরই বিভৎসতার চিত্র। অনেক শিক্ষার্থী এসে খুঁজে নিচ্ছে ব্যাগ। এই ব্যাগটা আমার ভাইয়ের, ওর বডি 25% বার্ন হয়েছে, বাট আলহামদুলিল্লাহ এখনো কথাবার্তা বলতে পারতেছে, ভালো আছে। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন দগ্ধ 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজন লাইফ সাপোর্টে আছেন। আমাদের মেল এইচডিউতে 2 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমাদের 5 জন রোগী আছে। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের 4 জন রোগী এবং কেবিনে 19 জন। এর মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 3 জন এবং সিভিয়ার 8 জন আছে। ইনহেলেশন ইনজুরি 7 জন, 30%-এর বেশি বার্ন আছে 5 জন। আর সিভিয়ার থেকে কেউ ক্রিটিক্যালে যায় নাই এবং নতুন করে কেউ আইসিইউতে প্রবেশও করে নাই। এখন পর্যন্ত রাজধানীর 3 হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ রোগীর সংখ্যা 45 জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মারা গেছেন 34 জন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বাংলাদেশ, the one and only debutant among the 12. অস্ট্রেলিয়ায় হয়ে গেল এএফসি নারী এশিয়ান কাপের ড্র। বি গ্রুপে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ, প্রতিপক্ষ উত্তর কোরিয়া, উজবেকিস্তান এবং চীন। রাজধানীর ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের সঙ্গে সংঘর্ষের পর বিআরটিসির দোতলা বাস র্যাম্পের নিচে ঢুকে যায়। দুপুরের এই দুর্ঘটনায় বাসের উপরের অংশ বিধ্বস্ত হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে গেছে। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও এক যাত্রী আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে আলাদা বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ম্যানহাটনে আকাশচুম্বী ভবনে বন্দুকধারীর হামলায় ৪ জন মারা যান। আত্মহত্যা করে হামলাকারীও। পুলিশ জানায় গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন, মডার্ন আর্ট মিউজিয়াম, রকফেলার সেন্টার ও সেন্ট্রাল পার্কের খুব কাছাকাছি এ ঘটনা ঘটে। এফসি নারী এশিয়ান কাপে নিজেদের অভিষেক আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। সিডনির টাউন হলে এই ড্র অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী অন্য দেশের প্রতিনিধি থাকলেও কোচ ক্যাপ্টেন কাউকেই পাঠায়নি বাফুফে। জয়েন্ট স্ক্রিনে বাছাই পর্বে বাংলাদেশের কীর্তির কিছু অংশ প্রদর্শিত হয়। মিয়ানমারের ওই পারফরমেন্সের ধারাবাহিকতা অস্ট্রেলিয়াতেও বজায় রাখার স্বপ্ন আফইদা ঋতুপর্ণাদের। 2026 সালের মার্চে সিডনি, পার্থ ও গোল্ড কাস্টের 5 ভেন্যুতে নারী এশিয়ান কাপের লড়াইয়ে নামবে 12টি দল। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।